পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 36। শিমুর গুনগুনিয়ে গাওয়া গান সবার কানে গিয়েছে। আকাশ আর সৌম্য দুজনেই শিমুর দিকে রেগে তাকিয়ে আছে। শিমু আকাশ আর সৌম্যর দিকে তাকালে দুজনের সাথে চোখাচোখি হতেই থতমত খেয়ে যায়। আকাশ বলে, কি বলছিলি? একই সাথে সৌম্য বলে, কি গাইছিলে? শিমু আমতা আমতা করে বলে, হঠাৎ মনে পড়লো তাই একটু। আকাশ ধমকে বলে, এক থাপ্পড়ে গান ভুলিয়ে দেব তোকে। শিমু ঝাঁকি দিয়ে ওঠে। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। সন্ধ্যা আর ইরা মাথা নিচু করে মিটমিটিয়ে হাসছে। আকাশ সৌম্য দুজনেরই ব্যাপারটা খেয়াল করে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, হাসছো কেন? একই সাথে সৌম্য ইরার দিকে চেয়ে চোখ পাকিয়ে বলে, হাসছিস কেন? সন্ধ্যা ইরা দুজনেই থতমত খেয়ে তাকায়। আকাশ সৌম্যর দিকে চেয়ে বলে, বারবার তুমি আমার কপি করছো কেন? সৌম্য অবাক হওয়ার ভান করে বলে, আপনার কপি করব আমি? কপি করার মতো ভালো কিছু আছে আপনার মধ্যে? সৌম্যর কথা এবার সন্ধ্যা শব্দহীন তবে বেশ জোরেই হাসে। ফলস্বরূপ মুখের খাবার নাকে উঠে যায়। সমানে কাশতে থাকে আকাশ। সৌম্যকে কিছু বলতে গিয়েও সন্ধ্যার অবস্থায় দ্রুত সন্ধ্যার দিকে ফিরে তাকায়। পানি এগিয়ে দেয় সন্ধ্যার দিকে। সৌম্য উঠতে গিয়েও আকাশকে পানি দিতে দেখে আর উঠল না। আসমানি নয়ন সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে, তোমাকে ঝগড়ার জন্য আমার জান্নাতের এমন হইল, আর একটা কথাও কইবা না কেউ। আকাশ সন্ধ্যাকে পানি খাইয়ে দিতে মৃদু স্বরে বলে, ঠিক হয়েছে। সন্ধ্যা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সৌম্য মাথা নিচু করে খেতে শুরু করলো। ইরা মিটি মিটি হেসে সৌম্যর গানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, শিমুর গানটা সুন্দর ছিল বল। সৌম্য রেগে তাকায় ইরার দিকে। ইরা মেকি হেসে বলে, তুই অনেক কিউট। কথাটা আকাশ শুনতে পেয়ে ইরার দিকে তাকায়। ইরা আকাশকে তাকাতে দেখে আমতা আমতা করে বলে, আপনিও কিউট আকাশ ভাইয়া। সৌম্য রেগে জোরে ধমক দেয়, তুই কি খাবি? সৌম্যর ধমকে সবাই সৌম্যর দিকে তাকায়। সৌম্য বিব্রত বোধ করলো। আকাশ সৌম্যর দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, এমন ষাঁড়ের মতো চেঁচালেও খাবে কিভাবে? সৌম্য রেগে বলে, আপনাকে ওর কথা ভাবতে হবে না। আকাশ সৌম্যকে কিছু বলল না। ইরার দিকে চেয়ে বলে, ইরা তুমি তো সন্ধ্যার বড় বোন, কতদিন পর দেখা হয়েছে তোমাদের। সন্ধ্যার সাথে এক রাত থাকা উচিত তোমার। সন্ধ্যা ভীষণ খুশি হবে তাহলে। সৌম্য কটমট দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। কি বেয়াদব দেখো, তার বউকে তার থেকে আলাদা রাখার কি টেকনিক বের করেছে। আকাশ সৌম্যর দিকে চেয়ে মনে মনে হাসলো। এরপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, কি বউ, মামা তো বোন প্লাস ভাবির সাথে এক রাত থাকলে খুবই খুশি হবে তো, তাই না? সন্ধ্যা সৌম্যর দিকে তাকালো। সৌম্য নিজেকে সামলে নেয়, মৃদু হেসে বলে, ইরাজ তোর সাথে থাকবে বোনো। সন্ধ্যা হাসলো, সৌম্যও হাসলো। বোনো হাসলে তার আর কি লাগে, কিন্তু বোনো হাসার জন্য তার বউকে চায়নি। এই আকাশ ভাইয়া কুবুদ্ধি দিল, বিরক্ত লাগছে। ইরা হেসে বলে, তাহলে আমি সন্ধ্যার শিমু আজ একসাথে থাকবো। ইরার কথায় সবাই হাসলো। এরপর সবাই টুকটাক কথা বলায় ব্যস্ত হয়। আসমানি নয়ন খেতে বসে পড়েছে। আকাশ সৌম্যর দিকে চেয়ে বলে, বেশি কষ্ট হচ্ছে? সৌম্য বিরক্ত হয়ে বলে, দেখুন। আকাশ মাঝখান থেকে বলে, তুমি আবার কি আমাকে দেখাতে চাও? আমি তোমার কিছু দেখতে বিন্দুমাত্র আগ্রহী নেই মিস্টার সম্বন্ধী। এসব দেখা দেখি আমার বোন ইরার জন্যই তুলে রাখো। সৌম্য আকাশের দিকে কটমট দৃষ্টিতে চেয়ে বলে, শালা। আকাশ তেজ দেখিয়ে বলে, কি বললে? বড় ভাইকে অসম্মান করছো? তোমার সাহস তো কম না। সৌম্য মেকি এসে বলে, আপনাকে ডাকলাম একটা মাত্র শালা তো, তাই এই নামে ডাকতে বেশি ভালো লাগে আমার, বুঝেছেন শালা? আকাশ কটমট দৃষ্টিতে চেয়ে বলে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার সম্বন্ধী, নট শালা। সৌম্য ভাবলেশহীন ভাবে বলে, আমার সম্বন্ধীর নাম পছন্দ নয়, শালা বেশি পছন্দ। আকাশ দাঁত কিরমির করে তাকায়। সৌম্য মনে মনে হাসে। আকাশ হঠাৎ শব্দ করে বলে, সৌম্য শালা। এতক্ষণ সবাই কথা বলে ব্যস্ত থাকায় আকাশ আর সৌম্যর কথা সেভাবে শুনতে পায়নি। এবার আকাশ জোরে বলায় সবাই শুনতে পেয়ে আকাশের দিকে তাকায়। আকাশ মৃদু হেসে বলে, শালা ডাকটা আসলে মধুর ডাক, বললেই পরাণ জুড়িয়ে যায়। সম্বন্ধে নামটাকে আবিষ্কার করেছে, ওরাই ফালতু। এত মধুর ডাক শালা রেখে অন্য নাম ডাকতে একদম পানসে লাগে। এরপর সৌম্যর প্লেটের দিকে ভাতের থালা সহ তরকারি বাটি এগিয়ে দিয়ে বলে, সৌম্য শালা তুমি খাও, পেট ভরে খাও শালা। আর কিছু লাগবে তোমার শালা? সৌম্যর পাতের খাবার শেষ, মুখে খাবার আছে। আকাশের দিকে তাকিয়ে ভাত চিবোচ্ছে, যেন আকাশকেই চিবসছে। আকাশ পাত্তা দিল না। তার খাওয়া শেষ। হাত ধোয়ার জন্য উঠে বেসিনের দিকে যায়। সবাই অবাক হয়ে চেয়ে আছে, মানে এদের কি করা উচিত? শালা ডাকবে বলে সম্বন্ধী সম্পর্কই অস্বীকার করেছে।
কপাল চাপড়ায় সকলে। সৌম্য উঠে গিয়ে আকাশের পিছনে দাঁড়ায়, অতঃপর বলে, আপনি আমার বোনকে আরো 1 বছর পাবেন না। আকাশ হাত ধুয়ে উল্টো ঘুরে দাঁড়ায়, সৌম্যর দিকে চোখ ছোট ছোট করে চেয়ে বলে, তোমার বোন কালকেই আমার কাছে সুরসুর করে চলে আসবে, আমার চিন্তা বাদ দাও। একটু থেমে মনে মনে হেসে বলে, ইরাকে ছাড়া থাকতে তোমার বেশি কষ্ট হলে আমার রুমে আসো, স্পেশাল তেল আছে, মালিশ করে দেব। যতই হোক আমি সবার বড় ভাই হিসেবে আমার ছোট ভাই বোনদের খুব আদর যত্ন করি, লাগবে তেল মালিশ? সৌম্য কটমট দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ পাত্তা দিল না, সৌম্যকে পাস করে তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, লাগলে চলে এসো। সকলে আকাশের দিকে তাকায়। আসমানি নয়ন ভ্রু কুচকে বলে, কি লাগবো আব্বা? আকাশ একটু হেসে বলে, তোমার ছোট ছেলে জানে মা। সৌম্য হাত ধুয়ে তার ঘরের দিকে বড় বড় পা ফেলে যেতে যেতে রেগে বলে, আমি আর এই বাসায় থাকবোই না। সবাই একবার আকাশের দিকে তাকায় তো একবার সৌম্যর দিকে, আবারও কপাল চাপড়ায় সকলে। এদের নিয়ে আর পারা যাচ্ছে না। শিমু হেসে বলে, আকাশ ভাইয়ার সৌম্য ভাইয়ার ঝগড়া তো মেয়েদেরও হার মানাবে, সেই তো। শিমুর কথায় সবাই হাসলো। পেরিয়েছে 7 দিন। দুপুরের পরপর তখন আকাশের বুকে মেঘ জমতে শুরু করেছে। থেকে থেকে তীব্র বেগে বাতাস বইছে। সমুদ্রের পানিগুলো বাতাসের বেগে উথাল পাথাল হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে এসেছে কক্সবাজারে, এই সমুদ্র সৈকতে। মন ভরে আনন্দ করছে, কেউ কেউ অতি উল্লাসে প্রাণ ভরে হাসছে। সমুদ্রের পানিতে নেমে মনের আনন্দে নিজেদের সুখ কুড়িয়ে নিচ্ছে। কিন্তু শান্তি নেই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা সাইফুদ্দিন নাওয়ানের মনে। তার জীবনের দুটো প্রাণ, একজন স্ত্রী আর একজন তার ছেলে। দুজনেই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঘৃণা করে তাকে। ভুল করেও যদি কেউ তাকায় তবে সে তার স্ত্রী আর ছেলের চোখ তার জন্য শুধুমাত্র ঘৃণাই দেখতে পায়, যা তার জীবনের সব সুখ শান্তি কেড়ে নিয়েছে। কোথাও গিয়ে শান্তি পায় না। আর নিজের বাড়িতে থাকলে তার দুটো প্রাণের ঘৃণা ভরা চাহনি দেখে মনে হয় সে এক জাহান্নামে পড়ছে। আসমানি নাওয়ানকে সে প্রথম দেখেই ভীষণ পছন্দ করেছিল। এরপর বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে এনেছিল তার কাছে। কি শান্ত মেয়ে ছিল, সবসময় চোখ নামিয়ে কথা বলতো তার সাথে। এরপর সে আসমানি নাওয়ানকে তার সাথে সহজ হতে শেখায়। তার বন্ধুত্বপূর্ণ আচরণে আসমানি নাওয়ান সহজ হতে হতে তাকে শাসন পর্যন্ত করেছে। সাইফুদ্দিন নাওয়ান স্ত্রীর ভালোবাসায় ভরা শাসন মাথা পেতে নিতেন। ভীষণ শান্তি পেত সে। এরপর তাদের ঘর আলো করে আসলো আকাশ। সেদিন আসমানি নাওয়ান তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, আমি মা হয়েছি, আমার তো বিশ্বাসই হয় না, আমার ছেলেরে আমি আকাশের মতো উদার বানামু, ওর নাম আকাশ রাখি। সাইফুদ্দিন নাওয়ান হেসেছিলেন, স্ত্রীর কপালে চুমু খেয়ে আবদার করেছিলেন, তবে সেই সম্বোধনে একবার আমাকে ডাকো আসমানি। আসমানি নাওয়ান স্বামীর আবদার মেনে হেসে ডেকেছিল আকাশের আব্বা। সাইফুদ্দিন নাওয়ান স্ত্রী সন্তানকে একসাথে বুকে চড়িয়ে নিয়েছিলেন। এরপর আকাশ ধীরে ধীরে বড় হলো। সাইফুদ্দিন নাওয়ান নিজে আকাশকে মায়ের নেওটা বানিয়েছিলেন। আকাশ তার মাকে ভালোবাসত। সাইফুদ্দিন নাওয়ান স্ত্রী ছেলের ভালোবাসা মুগ্ধ হয়ে দেখতেন। আকাশ মাঝে মাঝে রেগে তার মায়ের সাথে উঁচু গলায় কথা বললে তিনি আকাশকে সেখান থেকে সরিয়ে দিতেন। ভীষণ ভালোবাসে সাইফুদ্দিন নাওয়ান তার স্ত্রীকে, কিন্তু সময় আজ কোথায় এনে দাঁড় করিয়েছে তাকে। কথাগুলো ভেবে সাইফুদ্দিন নাওয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। হঠাৎ পিছন থেকে একজন বলে ওঠে, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সাইফুদ্দিন নাওয়ান। নিজের নাম অপরিচিত কণ্ঠে, তাও আবার এরকম সম্বোধন শুনে সাইফুদ্দিন নাওয়ান অবাক হয়ে উল্টো ঘুরে তাকায়। 3জন পুলিশকে দেখে ভদ্রলোক অবাক হয়। কিছু বলার আগে একটু দূরে আকাশকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। গলার মাঝে কথা আটকে যায়, বুকে চিনচিন ব্যথা করে ওঠে। আকাশ গম্ভীর মুখাবয়বে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কাঠিন্য। ধীরে ধীরে এগিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়, বাবার চোখে চোখ রাখে। সাইফুদ্দিন নাওয়ান ছেলের চোখে চোখ মেলাতে পারেন না। এই ঘৃণা ভরা চোখ তার শান্তি কেড়ে নেয়। কিন্তু আজ আকাশের চোখ থেকে দৃষ্টি সরালো না, কষ্ট হলেও চেয়েই রইল। এতটা অবাক বোধ হয় এর আগে কখনো হয়নি। ঢোক গিল বেশ কয়েকবার, বহু কষ্টে বলতে চাইল তুমি। মাঝখান থেকে আকাশ শক্ত গলায় বলে ওঠে, আমি তোমার জেলে যাওয়ার ব্যবস্থা করেছি বাবা, চিন্তা করো না। সবচেয়ে নিম্নমানের জেলটাই তোমার জন্য বরাদ্দ করেছি। এত মানুষকে মেরে আর কত উল্লাস করবে, আর কত মুক্ত বাতাসে উড়বে। এবার নিজের আসল জায়গায় যাও, যা তোমার প্রাপ্য। সাইফুদ্দিন নাওয়ানের চোখ জোড়া ভরে উঠল। ছেলেরা তো তার ছেলে ভরা কথা বুকে কাটার ন্যায় বিদ্ধ। সে সত্যিই উল্লাস করে। আকাশ তার বাবার জলে ভরা চোখ দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়।
ঢোক গিলে বলে, দয়া করে এসব মিথ্যা জল চোখে আনবেন না। অমানুষদের চোখে জল আজীবন মিথ্যা, তারা অভিনয়ে পারদর্শী হয়। সাইফুদ্দিন নয়নের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নিজের ছেলেকে চিনতে পারে না। বছর ঘুরে এলো, আজ যেন একটু বেশি অচেনা লাগছে আকাশকে। ভাঙা গলায় ডাকলো, আকাশ। আকাশ শুনল না বাবার ডাক। সম্পূর্ণ অগ্রাহ্য করে সাইফুদ্দিন নয়নের সামনে থেকে সরে দাঁড়ায়। এরপর পুলিশদের উদ্দেশ্যে বলে, অফিসার নিয়ে যান ওনাকে। পুলিশ সাইফুদ্দিন নয়নের হাতে হাত করা পড়ায়। সাইফুদ্দিন নয়ন অবাক হয়ে ছেলের পানে চেয়ে রইল। আকাশ উল্টো ঘুরে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে, দৃষ্টি অজানায়। দুজন পুলিশ সাইফুদ্দিন নয়নের দুপাশে দাঁড়ায়। এরপর ভদ্রলোককে টেনে নিয়ে যেতে থাকে। সাইফুদ্দিন নয়ন হাঁটল, তবে একবারও সামনে তাকালো না। ঘাড় বাঁকিয়ে ছেলের দিকে তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায়। চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আকাশকে ডাকতে চাইল কয়েকবার, কিন্তু শক্তিতে কুলোলো না। আকাশের দৃষ্টি ধোঁয়াশা সমুদ্রের পানি। পায়ের জুতো খুলে পানির দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে হাঁটার সমান পানিতে গিয়ে দাঁড়ায়। প্রায় 20 মিনিট একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দুটো লাল। নিজেকে কেন যেন ভীষণ একা লাগছে, শূন্য লাগছে ভীষণ। বিদেশ থেকে ফেরার পর সে যখন প্রথম অফিসে জয়েন করলো, তার বাবা তাকে হাতে কলমে সব শিখিয়েছে। বিভিন্ন দেশে যাওয়া লাগলে আকাশকে খুব কম পাঠাতো। বলতো, আকাশ তুমি তোমার মায়ের কাছে থাকো, বাইরে আমি সামলে নেব। আকাশ মায়ের কাছেই থাকতো। 4 বছরের জন্য আকাশ যখন পড়ার জন্য বিদেশ যায়, যাওয়ার আগে সাইফুদ্দিন নয়ন বলেছিলেন, আকাশ তুমি তোমার মায়ের কাছে থাকলে আমি বেশি খুশি হব। আসমানি নয়ন আকাশের বাবাকে চুপ করিয়ে ছেলেকে পড়াতে বিদেশ পাঠিয়েছিলেন। আকাশ সেদিন তার বাবার কাণ্ডে হেসেছিল। মানুষ ছেলে মেয়েকে নিজের দিকে টানে, কিন্তু তার বাবা সবসময় তাকে তার মায়ের আঁচলের তলায় থাকার জন্য ঠেলত। সে বুঝতো তার বাবা মাকে ভীষণ ভালোবাসে, আর সে তার বাবার ছোট্ট প্রাণ। কিন্তু তার মনে প্রশ্ন জাগে, যারা নিরপরাধ নিরীহ নির্দোষ মানুষদের অমানুষের মতো মেরে ফেলে, তারা কি আদৌ ভালোবাসতে পারে? বাবা কি তাকে আর মাকে সত্যি ভালোবেসেছিল, নাকি অভিনয় করতে ভালো লাগতো বলে এমন করতো? আকাশের মনে আছে, সেই 6টি পোড়া লাশের মাঝে একটি বাচ্চার কয়লা পেয়েছিল। কি জানি সে কে ছিল? আকাশ তো চেনে না, কিন্তু ওই বাচ্চাটার কি দোষ ছিল? ওই বাচ্চাটার খুনিও তো তার বাবা। কথাগুলো ভেবে আকাশের দম আটকে আসে। হাঁটু সমান পানিতে হাঁটু গেড়ে বসে। মৃদু বাতাস আকাশের গা ছুঁয়ে যায়। বাতাসের তোড়ে সমুদ্রের পানিতে ঢেউয়ের মাত্রা বাড়ে। পানির ঢেউ একটু পর পর আকাশের কোমরে এসে ধাক্কা খায়। তার দৃষ্টি বাতাসে দুলতে থাকে পানির দিকে। স্বচ্ছ পানিতে তার বাবার কিছুক্ষণ আগের জলে ভরা চোখ দুটো যেন ভাসল। আকাশ ঢোক গিলল। ধীরে ধীরে চোখ জোড়া ঝাপসা হতে থাকে। 2 হাতের মাঝে মুখ রেখে চোখ বুজে নেয়। অসহায় কণ্ঠে বিড়বিড় করে, বাবা। আরও একদিন পেরিয়েছে। ঘন জঙ্গল, চারিদিকে শুনশান, নীরব, নিস্তব্ধ। থেকে থেকে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। শুকনো পাতা মারিয়ে দৃঢ় পায়ে হেঁটে যাচ্ছে একজোড়া পা। মুখে মাস্ক, ডান হাতে পিস্তল, বাঁ হাতে ছুরি, চোখে মুখে কাঠিন্য। পিছনে পিছনে রায়ান ভীত হয়ে ধীরে ধীরে হাঁটছে। একটু পর পর আশেপাশে তাকালে তার গা কাঁটা দিয়ে ওঠে, কিন্তু থেমে গেলে স্যার তাকেই গুলি করে খুলি উড়িয়ে দেবে। হঠাৎই সামনে একটু আলোয় দেখা পেয়ে রায়ান সামনে দৌড় দেয়। চেঁচিয়ে বলে, স্যার আলো পেয়েছি, আলো পেয়েছি। আকাশ রেগে বলে, আর একটা বাজে বকলে আগে তোমার গলা কাটবো। রায়ান চুপসে যায়। আকাশের পা থেমে নেই। রায়ানও আকাশের পাশে হাঁটছে। আরো কিছু দূর গেলে রায়ানের কানে কারো গোঙানির আওয়াজ ভেসে আসে। রায়ান ঢোক গিলল। মিনমিন করে বলে, স্যার আপনি কি ভূত ধরা এক্সপেরিমেন্ট করতে এসেছেন? আকাশ থেমে যায়। রেগে তাকায় রায়ানের দিকে। একটু আধটু অন্ধকারে আকাশের চোখ দুটো শুধু দেখলো। রায়ান ঢোক গিলে বলে, স্যার আমার মনে হচ্ছে ভূতের এক্সপেরিমেন্ট করতে এসে আপনাকেই ভূতে ধরেছে। কথাটা বলতেই আকাশ বাঁ হাতের ছুরি রায়ানের গলায় ঠেকায়। রায়ান চোখ বড় বড় করে তাকায়। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, মরার শখ জেগেছে? এজন্য ফালতু কথা বন্ধ করছো না, তাই না? রায়ান কাঁদো কাঁদো মুখ করে বলে, না না স্যার, আর কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন স্যার। আকাশ রায়ানকে ছেড়ে আবারও হাঁটতে শুরু করে। পায়ের গতি বাড়িয়েছে। হঠাৎ দাঁড়িয়ে যায় আকাশ, সাথে রায়ানও দাঁড়ায়। এখানে একটা ছোট লাইট জ্বালানো, আলো খুবই অল্প, কিন্তু সামনে দুটো গাছে দুজন মানুষ বাঁধা। রায়ান জিজ্ঞেস করে, ওরা কারা স্যার? আকাশ বিরক্ত হয়ে বলে, তোমার শ্বশুর। রায়ান মাথা চুলকে বলে, আমি তো একটাও বিয়ে করলাম না, এরই মধ্যে দুটো শ্বশুর হয়ে গেল। আকাশ রেগে তাকালে রায়ান চুপসে গিয়ে বলে, সরি স্যার, আপনি যখন বলেছেন তখন ওরা আমার শ্বশুরই হবে। আকাশ রায়ানের কথা কানে নিল না।
লোক দুটোর হাত পা মুখ সব বাঁধা, শুধু চোখ খোলা, চোখে মুখে ভীতি। আকাশ ডান হাতের পিস্তল বা হাতে নিল, এরপর মুখ থেকে মাস্ক খুলে ফেলে দেয়। লোক দুটো আকাশের মুখ দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ ডান হাতে ছুরি নিয়ে বা হাতে পিস্তল ধরে শক্ত করে কয়েকবার এপাশ ওপাশ ঘুরে ঘুরে হাঁটে। লোক দুটো ছটফট করে। আকাশ হাঁটতে হাঁটতে ঘাট চারিদিকে ঘোরায় কয়েকবার, এরপর হঠাৎই ঝড়ের বেগে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে একটি লোকের পায়ের গিরার একটু উপরে ছুরি গেড়ে দেয়। লোকটি বোধহয় গগন কাঁপানো চিৎকার দিয়েছে, কিন্তু মুখ বাঁধা থাকায় শুধু শব্দ বের হলো। রায়ান ভীত চোখে চেয়ে আছে। আকাশ লোকটির পায়ের গোড়া দেয়া ছুরি সর্বশক্তি দিয়ে ঘোরায় কয়েকবার। লোকটি গলা কাটা মুরগির ন্যায় ছটফটাতে থাকে, চাইলেও পারল না বাধা থাকার। আকাশ উঠে দাঁড়ালো। লোকটির পায়ের গড়ে রাখা খাড়া ছুরির উপর আকাশ তার বাম পা রাখে। এরপর আকাশ লোকটির দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, তোদের যত নৃশংসভাবে মারি না কেন, আমার মনের জ্বালা মিটবে না। কথাটা বলে লোকটির অপর পায়ে পরপর পুরো 6টি গুলি করে দেয়। কথাগুলো বলে রায়ান ঢোক গিলল। নিয়া চিন্তিত মুখে রায়ানের দিকে চেয়ে আছে। রায়ানের প্রেশার হাই হয়ে গিয়েছিল, এজন্য মূলত আকাশ তার কাছে রায়ানকে এনেছে কিছুক্ষণ আগে। নিয়াজ বুঝেছে রায়ান কিছু দেখে ভয় পেয়েই এই অবস্থা হয়েছে। আজ সন্ধ্যার পর আকাশ রায়ানকে নিয়ে কোথায় যেন গিয়েছিল, সেখানে গিয়ে আকাশ কাহিনী ঘটিয়েছে। রায়ানের বলা এটুকু কাহিনী শুনে নিয়াজ বিরক্ত হয়ে বলে, তোমার তো দেখছি হার্ট খুব দুর্বল, এটুকুতে হার্ট অ্যাটাক করতে নিচ্ছিলে। রায়ান ঢোক গিলে বলে, না স্যার, এটুকু নয়, আরও আছে। আপনাকে তো আমি মাত্র ডেমো ক্লাসের কথা বললাম। নিয়াজ পুরো কুচকে বলে, তাহলে বাকিগুলোও বলো। রায়ান ঢোক গিলে বলে, এসব বললে আমি সত্যি হার্ট অ্যাটাক করবো, আর বলতে পারবো না স্যার। নিয়াজ কিছু বলল না। রায়ান হঠাৎ বলে ওঠে, জানেন স্যার, আপনার বন্ধু ওই লোক দুটোর ভবিষ্যৎ কেটে ফেলেছে। কথাটা শুনে নিয়াজ কেসে ওঠে, অতঃপর বলে, আকাশ আমার বন্ধু নয়। রায়ান কিছু বলল না। এদের ভেতরকার খবর সে জানে, এত বছর থেকে দেখছে, বুঝবে না, কেউ মুখে স্বীকার করে না। রাত 12টার কাছাকাছি আকাশ দরজা খুলে কেবিনের ভেতর প্রবেশ করলে নিয়াজ তাকায়। রায়ান আকাশকে দেখে ঢোক গিলল। আকাশের গায়ে পাঞ্জাবির ওপর একটা পাতলা কাপড় জড়িয়ে চাদরের মতো করে এগিয়ে এসে রায়ানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এখন কি অবস্থা তোমার? রায়ান ঢোক গেলে কথা বের হচ্ছে না তার। আকাশ রায়ানকে চুপ দেখে ধমকে বলে, কি প্রবলেম তোমার? কথা বলছো না কেন? থাপ্পড় খেতে চাইছো? নিয়াজ উঠে দাঁড়িয়ে বলে, বাদ দাও, ও ভয় পাচ্ছে, হার্ট দুর্বল। কিন্তু তুমি নাকি সেই লোক দুটোর ভবিষ্যৎ কেটে নিয়েছ। আকাশ হাতের ব্যাগের ভেতর থেকে সাদা পাঞ্জাবি প্যান্ট বের করে বলে, নিয়াজ অবাক হয়ে বলে, লোক দুটোর ভবিষ্যৎ এভাবে কেটে নিলে? আকাশ আবারও ছোট করে বলে, নিয়াজ আগের চেয়ে অবাক হয়ে বলে, কিভাবে করলে এই কাজ? আকাশ বিরক্ত চোখে তাকায়। বা হাতে ডান হাতের পাঞ্জাবের হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসে আর গম্ভীর গলায় বলে, এসো, তোমাকে প্র্যাকটিক্যালি করে বুঝিয়ে দিচ্ছি। নিয়াজ দ্রুত দুপা পিছিয়ে গিয়ে বলে, এই না, দূরে থাকো। রায়ান মুখ টিপে হাসে। আকাশ বিরক্ত হয়। পাঞ্জাবির উপর থেকে চাদর সরিয়ে নিয়ে রক্তলাল পাঞ্জাবি উন্মুক্ত হয়। নিয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায়। ঢোক গিলে বলে, এসব কি আকাশ? আকাশ কিছু বলে না, ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর পাঞ্জাবি প্যান্ট পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আকাশ। নিয়াজ থম মেরে দাঁড়িয়েছিল। আকাশকে দেখে আবারও জিজ্ঞেস করে, তুমি ওই লোক দুটোর সাথে কি করেছো? আকাশ দু হাতের পাঞ্জাবির হাতে খুব সুন্দর করে কোণই পর্যন্ত গোটালো। এরপর নিয়াজের দিকে চেয়ে বাঁকা হেসে বলে, করলাম তো অনেক কিছু, কোনটা রেখে কোনটা বলবো? আগামীকাল ট্রেলার দেখতে পাবে, পরে কখনো সময় করে গল্প করা যাবে। এটুকু বলে আকাশ থামলো। এরপর বাইরে যেতে যেতে বলে, আমার কাপড়গুলো সরিয়ে ফেলো, নয়তো তুমি ফাঁসবে। নিয়াজ অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে। অতঃপর বলে, আকাশ তুমি করলে আমি কেন ফাঁসবো? আকাশ কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে স্বাভাবিক গলায় বলে, কারণ আমি ফাঁসাবো। নিয়াজ বাকহারা হয়ে চেয়ে রইল। মানে একে কি করা উচিত? সে সাহায্যও করবে, আবার সেই ফাঁসবে। নিয়াজ কটমট দৃষ্টিতে চেয়ে রইল আকাশের প্রস্থানের দিকে। তবে তার আকাশকে সুবিধার লাগলো না। রাজনীতির ব্যাপারে একটু আধটু ধারণা তার আছে, কিন্তু এই আকাশকে কেমন যেন একটু বেশি অদ্ভুত লাগছে। বুঝতে পারছে না ঠিক। রায়ান ইনোসেন্ট ফেস বানিয়ে বসে আছে। খুব ভালোই বুঝলো সে আকাশের পিয়ে হয়ে ফেসে গিয়েছে, আর নিয়াজের আকাশের শত্রুরূপী বন্ধু হয়ে ফেসেছে। ঘড়িতে সময় 12টা 30। আকাশ হসপিটাল থেকে ফিরেছে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে শিমুর ঘরের দরজা ঠেলে ভেতরে উকি দিল। ঘর অন্ধকার। অবাক হলো না, সন্ধ্যা এখন, লাইট অফ করেই ঘুমায়। ওষুধ খেয়ে প্রায় 99% রিকভার করেছে সে। ঘরের লাইট অফ থাকলেও 0 লাইট জ্বালানো, এজন্য ভেতরে স্পষ্ট দেখা গেল। শিমু বেডে ঘুমিয়ে থাকলেও সন্ধ্যা নেই। আকাশের ফ্রু কুচকে যায়।
ঘরের ভেতরে প্রবেশ করে বাথরুমের দরজা চেক করলে দেখল নেই। চিন্তিত হলো, তার সন্ধ্যা মালতী কোথায় গেল? বুক টিপ টিপ করছে। ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও থেমে গেল। দ্রুত পায়ে বেলকনিতে গিয়ে দেখলো সন্ধ্যা উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। আকাশ এক সেকেন্ডও সময় নষ্ট না করে সন্ধ্যাকে পিছন থেকে জড়িয়ে ধরে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ ধরেছে বুঝতে পেরে একটুও নড়ল না। আকাশ সন্ধ্যার কাঁধে একটা চুমু খেয়ে বলে, ভয় পাইয়ে দিয়েছিলে সন্ধ্যা মালতী। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে জিজ্ঞেস করে, ঘুমাওনি কেন? সন্ধ্যা আকাশের দিকে তাকায়। হাতে তার ফোন ছিল। লিখলো, আপনি আজ সারাদিন কোথায় ছিলেন? আকাশ লেখাটি পড়ে একটু হাসলো। তার বউ তার জন্য চিন্তা করবে। ইস, এমন একটা দিনের জন্য সে কতদিন অপেক্ষা করেছে। আর সেই কাঙ্ক্ষিত দিন পেয়ে গিয়েছে। সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে ডাকে, বউ। সন্ধ্যা চোখ বুজে নেয়। আকাশ আবারও বলে, আমি যেখানে ছিলাম তুমি সেই জায়গাটি চেনো সন্ধ্যা মালতী। সন্ধ্যা অবাক হয়। আকাশ কোথায় ছিল? সে কিভাবে চিনবে? আকাশ সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার দুগাল দুহাতের আজলায় নেয়। সন্ধ্যার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলে, একটা ঘরে ছিলাম। সেই ঘরের নাম তুমি জানো? সন্ধ্যা ফ্রো কুচকে তাকায়। ঘরের নাম আবার থাকে? সে তো কখনো শোনেনি। মাথা নাড়িয়ে বোঝায় সে জানে না। আকাশ হেসে ফেলল। সন্ধ্যা বোকা চোখে তাকায়। আকাশের আজগুবি কথা রেখে সে ফোনে টাইপ করে, আমি বকুল গাছতলায় যেতে চাই, আপনি যাবেন? আকাশ অবাক হলো। সন্ধ্যা তাকে এভাবে অফার করছে, বিশ্বাসই হয় না। আকাশ মাথা নিচু করে আবারও একটু হাসলো। এরপর সন্ধ্যার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, তুমি ঘরের নাম জানো সন্ধ্যা মালতী? একটু ভেবে উত্তর দিও, আমি অপেক্ষা করব। আকাশ সন্ধ্যাকে নিয়ে বকুল গাছতলায় এসেছে। চারিদিকে অন্ধকার, তবে চাদর আলোয় চারপাশটা জ্যোৎস্নার আলোয় ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নিচু হয়ে শুকিয়ে যাওয়া বকুল ফুল করায়। বিকেলবেলা আসলে তাজা ফুল পাওয়া যায়। সন্ধ্যার মনে ছিল না। এই রাতে বেলকনিতে এসে গাছটি দেখে অনেকগুলো মাস পর আবারও ফুল কুড়োনোর ইচ্ছে জাগলো। শুকনো ফুল, তাতে কি? ইচ্ছে পূরণ হয়েছে, এই অনেক। আকাশ দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যার চুলগুলো মাটি ছুঁয়েছে। মেয়েটি কি মনোযোগ সহকারে ফুল কুড়াতে ব্যস্ত। আকাশের মনে পড়ল প্রায় 1 বছর আগের কথা। এক বিকেলে সন্ধ্যা এভাবেই ফুল কুড়োচ্ছিল। আর আকাশ সে বেলকনিতে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখেছিল। সেদিন তাদের মাঝে কত দূরত্ব ছিল, আজ তাদের মাঝে দূরত্ব কমেছে। আগে সে এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে দাঁড়ায়। সন্ধ্যা দুহাত ভর্তি করে বগল ফুল কুড়িয়েছে। আকাশ সন্ধ্যার পাশে মাটিতে বসলো। সন্ধ্যা আকাশকে খেয়াল করে আকাশের দিকে তাকায়। আকাশ বা হাতে সন্ধ্যাকে টেনে তার কোলে বসালো। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। আকাশ ডান হাতের 2 আঙুল দিয়ে সন্ধ্যার কপালে একটা টোকা দিয়ে বলে, চোখ ছোট করো, এভাবে পেতনিদের মতো লাগে। সন্ধ্যার চোখ পাকিয়ে তাকায়। আকাশ এসে তার বুকে ডান হাত রেখে একটু নাটকীয় ভঙ্গিতে বলে, হায় আল্লাহ, মারাত্মক ভয় পেলাম তো বউ। সন্ধ্যা আকাশের ভঙ্গিমায় না চাইতেও একটু হাসলো। সাথে সাথে আবার হাসি থামায়, নয়তো আকাশ এটা নিয়েও মজা করবে সে জানে। সন্ধ্যা 2 হাতের মুঠোয় থাকা ফুলগুলো আকাশ আর তার 1 হাতের মুঠোয় নিয়ে নেয়। সন্ধ্যা ভ্রু কুচকে তাকায়। আকাশ সন্ধ্যার মুখের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, বকুল ফুলের গল্প আরেকদিন শোনাবো তোমায়, আজ এসব রাখবো। সন্ধ্যার মনে হলো আকাশের কণ্ঠ কেঁপেছে। সন্ধ্যা আকাশের দিকে তাকালে আকাশের দৃষ্টি তার দৃষ্টি মিলিত হলে মেয়েটি থমকায়। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। আকাশের কোল থেকে উঠতে নিলে আকাশ 2 হাতে সন্ধ্যাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। ডান হাত সন্ধ্যার শাড়ির ভাঁজে রাখে। সন্ধ্যা 2 হাতে আকাশের হাত চেপে ধরে শুকনো ঢোক গিলে তাকায়। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে মোহনীয় গলায় বলে, 100 হাত দূরত্ব কমিয়ে পাশে বসতে দিয়ে নিজেই তো সর্বনাশ করলে, এবার তোমার মাঝে আমার ভাসতেই হবে সন্ধ্যা মালতী। এটুকু বলে সন্ধ্যার গলায় মুখ গুজে আকাশ ডান হাতে সন্ধ্যার উন্মুক্ত পেটে আলতো করে হাত বোলায়। চোখ বুজে রেখে সন্ধ্যার গলায় নাক ঘষে অধৈর্য গলায় বলে, উফ, আর ওয়েট করা যাবে না, কনফার্ম বউ। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা মাথা নিচু করে রেখেছে। আকাশ সন্ধ্যাকে তার কোলে বা হাতের উপর হঠাৎই আছাড় করে দেয়। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়, উঠতে নেয়। তার আগেই আকাশ তার মুখে এগিয়ে গিয়ে সন্ধ্যার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। সন্ধ্যার শরীর নেতিয়ে পড়ে, চোখ বুজে নেয়। আকাশ বা হাতের উপর ছেড়ে দেওয়া সন্ধ্যার শরীর তার বুকে টেনে নেয়। সন্ধ্যাকে ছাড়েনি। ডান হাতে সন্ধ্যার কাঁধ থেকে শাড়ির আঁচল নামিয়ে দেয়। 2 হাতে সন্ধ্যাকে নিজের সাথে জব্দ করে জড়িয়ে নেয়। সন্ধ্যা একটুখানি ছটফটালো ছাড়া পাওয়ার জন্য।
আকাশ ছাড়ল না। ওভাবেই সন্ধ্যাকে নিয়ে শক্ত মাটিতে শুয়ে পড়ে। আকাশের হাতের বিচরণ এলোমেলো হয়। সন্ধ্যা আকাশের হাবভাব বুঝে ছটফট করে। এই লোক কি পাগল? কোথায় কি করে? সন্ধ্যার ছটফটানি বাড়লেও আকাশের হুঁশ নেই। এক পর্যায়ে সন্ধ্যা দু হাতে আকাশকে জোরে ধাক্কা দেয়। আকাশ একটু সরে যায় সন্ধ্যার উপর থেকে। সন্ধ্যা দ্রুত উঠতে নিলে আকাশ দু হাতে সন্ধ্যাকে শক্ত করে চেপে ধরে। ধমকে ডাকে, সন্ধ্যা মালতী। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ ঢোক গিলল। সন্ধ্যার গলায় দুটো চুমু খেয়ে নরম গলায় বলে, ডিস্টার্ব করো না বউ, রেগে যাচ্ছি আমি।